রিজু কিন্তু গুড আফটারনুন বলে দিয়েছে, তার মানে জানো তো এখন কটা বাজে? এখন 1:30 বাজে, 1:20 বাজে, রাইট টাইম 1:20 বাজে। এখন আমরা খেতে বসে গেছি দুপুরের খাবার দাবার। আজকে তোমাদের রান্নাবান্নাগুলো শেয়ার করিনি, সেরকম কিছু আজকে রান্নাবান্না করিনি। আলু সিদ্ধ দিয়েছি, ডাল, আলু সিদ্ধ আর বড়া ভাজা। এই দেখো, এই দেখো আমার ফেভারিট বড়া ভাজা। এই বড়া ভাজা, গরম গরম বড়া ভাজা আর ডাল, আলু সিদ্ধ, এই হয়েছে রান্নাবান্না। আর একটু বেগুন ভেজেছিলাম, ও ঠাকুমা দাদুকে দিয়েছি, বাবাকে দিয়েছে, আমরা নিইনি। আর সাথে আছে শসা, লেবু, ব্যাস এই দিয়ে আজকে খাবার দাবার হয়ে যাবে। আমার খুব ভালো লাগে এই বড়াটা, এই গরম গরম এই ভাতটা না বেশ ভালোই লাগে, আলু সিদ্ধ, ডাল, বড়া ভাজা, তাই না? এইসব দিয়ে হয়ে যায় খাওয়া দাওয়া। আর 1:30 বেজে গেছে বললাম, সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। আর তোমাদের সাথে আজকে গল্প করবো, খেয়ে দিয়ে নিয়ে গল্প করবো। ঝটপট করে খেয়ে নিই। বড় ছেলে ওইদিকে খাচ্ছে কিন্তু একা একা, ও একা একা হাত লাগিয়ে খাচ্ছে। বাবু তোমায় ডাল দিই? দাঁড়াও, ভাতটা আগে চটকে দিই, তাহলে পরে তোমার সুবিধা হবে। হ্যাঁ, আমি বলেছি আমি মার কাছে বকুড়ি খেয়েছি। হ্যাঁ, বলো কেন খেয়েছো ফ্রেন্ডসদের, বলো। মা বলছে দুদিন ধরে, মা বলছে কি যে সাবাল বাগ সাবাল বাগ। আমি রোজ সাবাল যেই বাগতে যাই, আমার ব্রেন থেকে সাবাল বাঁকা ভুলেই যায় গেমের চক্করে। তার জন্য মার কাছে আজকে খুব বকুড়ি পেয়েছি। আর আজকে বললে আজ করতে হবে না, কালকে আমি নিজের হাতে তোকে সাবাল বাঁকিয়ে দেবো। কালকে আমি বলেছি কোনো কথাই শুনবো না, তুই ওই মোবাইল কতক্ষণে দেখবি এসে, ওই জন্য তাড়াহুড়ো করে তো সাবান মাখাই হয় না, দাঁড়া। তাই বলেছি কালকে আমি একেবারে ছোবড়া দিয়ে ঘষে মেজে একেবারে ঝামা ঢলার মতো ঘষতে হবে, জানো তো? ওরকমভাবে ঘষে ঘষে সাবান মাখাতে হবে। কতদিন যে মাখিনি, এখন এখন একটু বড় হয়েছে তো আমাকে আর চান করাতে দেয় না, আর জল ঘাটতে বেশি ভালোবাসে, ওই জন্য একা একাই বাবু ওস্তাদি মেরে চান করে। কিন্তু আমি যখন মানে নিয়মিত করাতাম বেশ। আর আবার চেক করে তো, যেই চেক করেছিল ধরা পড়ে গেছে সব শুকনো। বুঝতে পেরেছো? ও যতটা না চালাক, ওর ওপর দিয়ে ওর মা এতটাই চালাক, তাই না? করতেই তো হবে, চালাকি না করলে কি করে বাচ্চা কাচ্চা দুষ্টুমি ধরা যাবে? আমি দেখি তো সাবানটা ভিজা আছে কিনা, চোবড়াটা ভিজা আছে কিনা, দেখি না কোনো কিছুই ভিজা নেই, সব মিথ্যে কথা দিলাম বকুনি। আমি কালকে তোকে আমি নিজে হাতে করিয়ে দেবো, এই আর কি। তাহলে আমি খেয়ে নিই ঝটফট করে, তারপর তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? ঠিক আছে। চলে এসেছি ফল নিয়ে, ফলের বাটি নিয়ে। এখানে পেঁপে কাটা আছে, পাকা পেঁপে, আঙুর, আর ওই যে গাছের যে ফলগুলো হয়েছিল না, সেই ফলগুলো কিছু ছিল, সেগুলোও আছে। খাওয়ার পরে যদি এদেরকে হাতে তুলে না দিই কেউ খাবে না, এইসব দায়িত্ব আমার। বাসন টাসন মেজে আসলাম, কাঁচাই কাঁচাই বাসন মেজে নিলে কি হয় জানো তো, এটো বাসনগুলো তাহলে আর দাগ দুগ থাকে না, ওই জন্য কাঁচাই কাঁচাই মেজে রেখে আসলাম। একদম রান্নাঘর ফ্রেশ করে পরিষ্কার করে রেখে এসেছি। আবার রাতের বেলায় যা করার করবো। এখন একটুখানি বসবো, তাহলে ফলটা দিয়ে আসি, বড় ছেলেকে ফল দিয়ে আসি, আর রিজুকেও ফল দেবো। রিজু তুমি ফল খাও, কিন্তু ভালো ফল খাই। আর বড় ছেলেই একটুখানি ক্যাইমাই করবে, দেখো বড় ছেলে চিল্লাবে, এলে বাবা ওটা ফল খাও। কটা আঙুর দিলাম, পেঁপেটা তো খাইয়ে দিলাম, আঙুরটা হাতে দিলাম, তার মধ্যে আবার 4-5টা আঙুর ব্যাক করে দিল, বলে এগুলো খাবো না। এই তো করে বড় ছেলে, বড় ছেলে একদম ফল খেতে চায় না, কি হয়েছে কে জানে। কত বলি যে ফলটা খা, ফলটা শরীরের উপর, কথা শুনে না। আমি পেঁপেটা খাই, কিন্তু পেঁপেটা কেমন ছিল বাবা? খুব মিষ্টি, খুব মিষ্টি ছিল। একবার আঙুর খাচ্ছি, খুব মিষ্টি, আর খুব পেকেও গেছে, হেভি পেকেছি পেঁপেটা। আজকে শনিবার, ওই জন্য আমাদের নিরামিষ প্রথমত রান্না বান্না হয়েছে, সেই জন্য শেয়ার করিনি, এমনিতে বলেই দিলাম কি কি রান্না বান্না হয়েছে। আর হচ্ছে বড় ছেলে এখন কম্পিউটার ক্লাসে গেল, ওর 2 ঘন্টা কম্পিউটার ক্লাস হবে। এই রোদের মধ্যে, রোদ খাখা করছে জানো তো, এই রোদের মধ্যেই বেরোতে হলো, কি করা যাবে, যখন টাইম দিয়েছে স্যার তখনই যেতে হবে। আর এই যে ফল টল খেয়ে কাপড় জামা গুছিয়ে বাসনপত্র একদম মাজা ঘষা করে রেডি হয়ে তোমাদের সাথে গল্প করতে বসে পড়েছি। আর আজকে ওই যে বলছিলাম বিশেষ দিন, কি বলতো, আজকে চড়ক পুজো। যারা চড়ক পুজো করছো আমাদের সকল বন্ধুকে তার চড়ক পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমাদের তরফ থেকে, রিজু অ্যান্ড ফ্যামিলি ব্লকের তরফ থেকে। তারা ভালো করে চড়ক পুজো উৎসব পালন করো, হ্যাঁ। আর এই চড়ক পুজো হচ্ছে একটা গল্প আছে, চড়ক পুজোর একটা গল্প আছে, নিশ্চয়ই তোমরা অনেকেই জানো চড়ক পুজোর গল্প। আর আমরা যাব আজকে বিকালে কোথায়, চড়ক মেলায়।
চড়ক পুজো হবে, চড়কের মেলায় যাব। আমি বিয়ের পরে 2বার গিয়েছি, আর 2 ছেলেকে নিয়ে চড়ক পুজোর অনুষ্ঠানে যাওয়া হয়নি, জানো তো। প্রথম কথা ওই দৃশ্য একটু আমার কেমন লাগে, তবুও আবার ফিরে দেখতে চাই। যে অনেক ইউটিউবে দেখেছি আমি এই দৃশ্য, আবার নিজের চোখে দেখতে চাই। আর বিশেষ করে ছেলেদেরকেও দেখাতে চাই। সব কিছুই দেখতে হবে, জানতে হবে, শিখতে হবে, পৃথিবীতে এসেছি, তাই না? তো ইউটিউবে তো চড়ক পুজোর অনুষ্ঠান দেখেছে, কেমন হয় চড়কের মেলা, কি ধরনের জিনিস হয় সেগুলো দেখেছে, কিন্তু সামনাসামনি একদম দেখেনি, তাই না বাবা? সামনাসামনি দেখেনি বলে তাই আমাদের বাড়ির কাছেই হবে সেই মেলাটা। তা বিকেলবেলা যাবো ভাবছি, কিন্তু ওয়েদার কি বলছে জানি না, প্রচণ্ড রোদ, আবার মাঝে মাঝে ওয়েদারটা থমথমে হয়ে যাচ্ছে, তাই টেনশনে আছি। যদি ঝড় বৃষ্টি হয় তাহলে পরে যাওয়া হবে না, কিন্তু যদি যাই অবশ্যই তোমাদের দেখাবো। আর জানো তো চড়ক পুজোর গল্পটা কি? বান রাজা কি করেছিল, শ্রীকৃষ্ণর সাথে যুদ্ধ হয়েছিল। শিবের একজন ভক্ত বান রাজা, উনি হচ্ছে পরম শিব ভক্ত বান রাজা। উনি শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে তার দেহ একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছিল, রক্ত ঝরে পড়ছিল। তখন বান রাজা কি করেছিল, এই চৈত্র মাসের শেষ দিনে সমস্ত ভক্তদের প্রজাদের নিয়ে উনি একেবারে আত্মহারা হয়ে নাচে গানে একেবারে আত্মহারা হয়ে উনি নিজের শরীর থেকে নিজের শরীর থেকে রক্ত বার করেছিলেন। নিজের শরীর থেকে রক্ত বার করেছিলেন কার উদ্দেশ্যে? অমরত্ব পাওয়ার উদ্দেশ্যে। শিব মহাদেব শিবকে সেই রক্ত দান করবেন, তাই তো, অমরত্ব পাওয়ার জন্য। তারপরে ওনার স্মৃতিকে মনে রেখে সেই উদ্দেশ্যে বছরের এই সময়টা মানে চৈত্র মাসের শেষ দিন এই চড়ক পুজো উৎসবটা পালন করা হয়ে থাকে। আর এই দেখো এই চৈত্র মাসের 1 মাস ধরে নারী পুরুষ সকলেই কি করে, 1 মাস ধরে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, তাই না? 1 মাসের জন্য তারা নিরামিষ খায়, গেরুয়া বস্ত্র বরণ করে। কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরেন, কিন্তু এখন এত মানুষ কর্মব্যস্ত হয়ে পড়েছে নানান সমস্যার জন্য 1 মাস হয়তো করা কঠিন হয়ে পড়ে অনেক অনেক মানুষের। তাই তারা কি করছে, কেউ কেউ 1 সপ্তাহ করে, কেউ কেউ ধরো 4-5 দিন ওই সন্ন্যাস ধর্মটা গ্রহণ করে। তখন তারা ওই নিরামিষ ভক্ষণ করে, মানে কি বলে ওটাকে, হব্বিসি খাবার দাবার ফলমূল খায় একদম সন্ধ্যেবেলায়। আর এই উদ্দেশ্যে 1 মাস ধরে আমাদের এখানে দেখি, আমি যেগুলো দেখি, আমাদের এগুলো গ্রাম অঞ্চলে বিশেষ করে দেখা যায়। যে আমি দেখেছি রাস্তায় বেরিয়ে যে মা কালী, শিব, দুর্গা, কার্তিক, গণেশ সবাই নানান রকম, তাই না বাবা? সেই দিনকে গিয়েছিলাম বাজারে, তা বাজারে গিয়ে দেখেছি যে ওই সব সেজে গুজে তারা বেরোয় এবং জনগণ যা পারে তাদেরকে সাহায্য করে। তারপর তারা দিনের শেষে বাড়িতে এসে সামান্য কিছু খাবার দাবার, সিদ্ধ খাবার দাবার খায়। এইভাবেই তারা এই এই 1 মাসটা তারা সেইভাবেই পালন করে এই চড়ক অনুষ্ঠান, চড়ক পুজো চলাকালীন। তারপরে তো চড়কের মেলায় তোমরা তো জানোই বর্ষি গেথা হয়, তাই না? সেই গল্পটাও বলছি, দাঁড়াও, রিজুর বাবা একটু ডাকছে, আমি শুনে আসি। এবার এসে গেছি, রিজুর বাবা ডাকছিল, তার কথাটা শুনে চলে আসলাম। তা এই চড়ক মেলা তো জানো তোমরা, নীল পুজোর পরের দিনই চড়ক উৎসব, তারপরের দিনই আমাদের পয়লা বৈশাখ, তাই তো? মানে বছরের প্রথম দিন, তাই তো? শুভ নববর্ষ। তা এই যে চড়ক মেলাটা, এতে কিন্তু জানো তো চড়ক উৎসব, চড়ক পুজোতে কিন্তু কোনো ব্রাহ্মণরা থাকেন না, তাই তো? কোনো ব্রাহ্মণদের স্থান থাকে না এখানে। তা যেসব নরনারীগণ করেন তারা তো খুব নিষ্ঠাভাবে এই পুজোটা করতে হয়, জানো তো? আমি শুনেছি প্রচণ্ড নিষ্ঠাভাবে করতে হয়। আর নীল পুজোর পরের দিনই উৎসব হয়, গ্রামগঞ্জে বিশেষ করে বেশি হয় এটা। তা এই চড়ক মেলা যে চড়ক গাছটা থাকে না, মূলত সেই গাছের ওপরে কিন্তু বর্ষি দিয়ে এই সন্ন্যাসীরা ঘোরেন। কিন্তু আমি শুনেছি যে এটা নাকি 1 বছর ধরে সেই গাছটা নাকি জলে ভেজানো থাকে, গাছের ওই বিশাল একটা কাণ্ড, ওটাকে জলের মধ্যে ভেজানো থাকে, মানে জল অর্থাৎ পুকুর বা নদীতে অত বড় বিশাল কাণ্ড তাল গাছের মতো আমি দেখেছি। একদম কি সুন্দর গাছটা, তেলা একদম, ওই গাছটাকে জোগানো থাকে। তারপরে অনেক জায়গায় ধরো চড়কের আগের দিন বা চড়কের দিন মানে সংক্রান্তির দিনও তোলা হয় ওই গাছটাকে, ওই কাণ্ডটাকে তুলে, ওটা একটা বিশেষ গাছের কাণ্ড, চড়ক গাছের কাণ্ডই বলে ওটা সম্ভবত।
তা ওই গাছটাকে পুঁতে দেওয়া হয়, ঢাক ঢোল বাজিয়ে তো জল থেকে ওটাকে ওই গাছটাকে তোলা হয়, তারপরে ওইটাকে মাটিতে ভালো করে পুঁতে দেওয়া হয় এবং মাথার মানে কাণ্ডের একদম উপর দিকে একটা কাঠ বাঁধা থাকে জানো তো, সেইখানে বড়শি ঝুলিয়ে সন্ন্যাসীরা ঝোলেন। অত কষ্ট করে বড়শিগুলো পিঠে গোথায় মানে গোজে যেভাবে, আমার তো চোখে জল চলে আসে, মানে একটা একেবারে মানে সাইলেন্স হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, যেন কেমন লাগে, একটা শিহরণ লাগে, জানি না তারা কী ব্যাপার, ভগবানের এগুলো মহিমা। আমি একটা ছুঁচ ফুটে গেলে আমাদের দেহে কেমন লাগে বলো তো, শিনশিন করে ওঠে রক্ত, তাই না? আর ওরা ওই একটা বড়শি পিঠের মধ্যে মানে বাচ্চা বাচ্চা ছেলেরা করে জানো তো, যদি পারি তোমাদের আজকে অবশ্যই শেয়ার করবো। বাচ্চা বাচ্চা ছেলেরা করে, কি করে করে আমি মানে সত্যি আমি বুঝতে পারি না যে এটা ভগবানের মহিমা, ভগবানের আশীর্বাদ। তারা নিষ্ঠাভাবে সেই 1 মাস ধরে যে সংযমটা করে তারপরে এটা করে, আমি জানি না তারা কিভাবে এটা সহ্য করে, আমি বলতে পারবো না এই ফিলিংসটা। তবে আমার প্রচণ্ড টেনশন হয় যখন এইসবগুলো দেখি না, খুব ভয় লাগে, টেনশন হয়। তারা ওই বড়শির মধ্যে ঘুরতে থাকে আর সেখান থেকে হরিলুটের মতো বাতাসা ছড়ায় জানো তো, দর্শকদের মধ্যে বাতাসা ছড়ায়। আবার বাচ্চা কোলে নিয়ে ঘোরে, তারপরে বাচ্চাদেরকে মাথায় আশীর্বাদ দেয়। মারা কী করে সন্তানদের তাদের কাছে নিয়ে যায় আশীর্বাদ পাওয়ার জন্য, তাদের আশীর্বাদ পাওয়ার জন্য নিয়ে যায়। আবার এই অনুষ্ঠানে আমরা দেখেছি চড়ক মেলায় কী হয় জানো তো, আমাদের এখানে সেটা ভোরবেলায় হয়ে গেছে, আমি যেতে পারিনি ভোরবেলায় উঠে। আমি ঘর থেকে ঢাক ঢোলের আওয়াজ শুনছি, বাজনার আওয়াজ শুনছি, কিন্তু যাওয়া হয়নি আমার। সেখানে ওরকম শিব পার্বতী ঠাকুর নানান রকম সাজগোজ করে বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল, বিশাল বড় বড় রামদা, তোমার বিশ্বাস করবো না, বিশাল বড় বড় রামদা, লাঠি, মানে সে শিব দুর্গা কালী দিয়ে রাক্ষস পক্ষ সেজেছে, সে মানে এত মানে কি বলবো, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রকম সেজেছে, ভালো লাগছিল, শিব দুর্গাগুলো সেজে যাচ্ছিল। আর তারপরে ওরা ওখানে ওসব নাচ টাচ করে, বিভিন্ন রকম নাচ হয়। তারপরে যেটা সাংঘাতিক ঘটনা আরেকটা হয় জানো তো, শুনেছি কাঁটা, বেল কাঁটা না বাবলা গাছের কাঁটা থাকে, ওর বাবা বলছিল বাবলা গাছের কাঁটার উপর দিয়ে লাফ দেয়, গড়াগড়ি দেয়, কাঁচের উপর দিয়ে আগুনে ঝাঁপ দেয়, এসব মারাত্মক মারাত্মক, মানে জীবনকে কি বলবো, জীবনকে হাতের মুঠোয় রেখে মানে জীবনকে বাজি রেখে তারা এইসব খেলাগুলো দেখায়। জানি না ভগবানের মহিমা না থাকলে এগুলো বোধহয় হবে না, তাই না? তোমরাই ভাবো, একটা ছুঁচ ঢুকে গেলে একটু আগুন যদি তেল যদি গায়ে ছিটকে আসে তাহলে আমরা উফা করে আসি, তাহলে তারা কিভাবে কাঁটার মধ্যে গড়াগড়ি দেয়, কাঁচের মধ্যে, তারপরে আগুনে ঝাঁপ দেয়, এই তো আমি ভাবতেও পারি না। নাচ টাচ তো ঠিকঠাক হলো, কিন্তু এইগুলো অস্বাভাবিক মনে হয় আমার কাছে। চড়কের বেলাটা সত্যিই আমার কাছে আমার লাইফে একটা অস্বাভাবিক। ফোন এসে গেছিলো, ভিডিও করতে করতে ফোন এসে গেছিলো, বড় ছেলে পৌঁছে গেছে ওখানে সেন্টারে, তাই আমায় জানিয়ে দিল। খুব চিন্তা হয়, আমি যখনই যাই আমি বলে দিই বাবু পৌঁছে গেলে একটা ফোন করো, তাই জন্য ফোন করে দিল যে মা পৌঁছে গেছে, ঠিক আছে। তারপরে এই চড়ক গাছটা হচ্ছে কি বলতো, শিবের প্রতীক জানো তো। আর এই চড়ক উৎসবটা হচ্ছে শিব দুর্গার মিলনের উৎসব, জানো, শিব দুর্গার মিলনের উৎসব। তা আর এই সন্ন্যাসীরা যে এই যে 1 মাস ধরে সংযম করলো, তা মানে উপবাস করে থাকা বলো বা এই যে সিদ্ধ ভাত খাওয়া মানে হবিষি খাবার, ফল মূল খাচ্ছিল, এই চড়ক পুজো হওয়ার সাথে সাথেই তারা এই উপবাসটা ভাঙবে, আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে চড়ক পুজো হয়ে গেলে পরে। আর তারা কেন বলো তো এই ধরনের নিজের জীবনকে বাজি রেখে এই সবগুলো করে? তারা ভাবে কি বলো তো, তারা ভাবে যে তারা মহান শিবকে প্রণাম করে, মানে মহান শিবের ভক্ত তারা ভাবে যদি আমরা এগুলো করতে পারি তাহলে আমরা হয়তো শিব আমাদের দুহাত ভরে আশীর্বাদ দেবে, শিব দুর্গা আমাদের দুহাত ধরে আশীর্বাদ দেবে, তাহলে আমরা মৃত্যুর পরে হয়তো মানে পরলোকে যখন যাব তখন হয়তো আমরা স্বর্গধামে যাব, স্বর্গে যাত্রা করতে পাবো, মানে স্বর্গে যাওয়ার উদ্দেশ্যে তারা এইসব কর্মগুলো করে থাকে, এগুলোই তারা ভাবে হয়তো, জানি না, নিশ্চয়ই হয় ঘটনা, তা নাহলে কেন মানুষ এগুলো করবে? যুগ যুগ ধরে হয়ে আসছে, তাই না? মানে অনেক অনেক বহু বহু বছর ধরে চলে আসছে এইগুলো। আর এগুলো কি বলবো, এগুলো রাজরাজাদের ঘটনা না কিন্তু, তাই বলে, তবে বহু পুরনো ঘটনা। ইতিহাস যারা জানো তারা তো অবশ্যই জানো এগুলো, এই ঘটনাগুলো ইতিহাসেও আছে কিছু কিছু, তাই না? তাই আমি যেটুকু জানি চড়ক সম্বন্ধে তাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর তাই এই ফিলিংসটা আমি আমার ছেলেদেরকে দেখাতে চাই যে কেমন হয় সামনে থেকে। আর রিজু তো খুব ভয় পাচ্ছে, মা ওরা যে ওরকম করে ওদের রক্ত বেরোবে না? আমি বলছি না বাবা, আমি তো দেখেছি 1-2 বার রক্ত বেরোয় না, ওরা আহু পর্যন্ত করে না গো। কি সাংঘাতিক কী করে করে আমি এটা আজও বুঝতে পারিনি। ইউটিউবে অনেক দেখছিলাম, কিন্তু না, একদম মানে নর্মালভাবেই তারা ওইভাবে করছে। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি।
পাচ্ছি যে কত রকমের কত কিছু হয় পৃথিবীতে, তাই না? ভগবানের এগুলো আশীর্বাদ না থাকলে বোধহয় করা যায় না, করা সম্ভব হয় না। ভগবান অবশ্যই আমাদের চারপাশে আছেন, তোমরা বিশ্বাস করো না করো, আমি মনে প্রাণে ভাবি ভগবান আছে, ভূতও আছে, ভগবান আছে, ভূতও আছে। যেমন শত্রু আছে তেমন বন্ধু আছে, তেমন ভগবান আছে, ঈশ্বর আছেন, তেমন ভূতও আছে। আমি সব কিছুই বিশ্বাস করি, আমাদের পরিবেশে সব কিছুই আছে। এগুলো আমরা ফিলিংস, আমি কিছু কিছু ফিলিংস বা অনুভব করতে পারি, ভগবান অবশ্যই আছে। তোদের একটা জিনিস দেখাবো, কি বলতো, সেদিনকে বাজারে গিয়েছিলাম, কি কি এনেছি, কালকেই তো বাজারে গেছিলাম। তাহলে কি কি জিনিস কিনেছি, মা কিছু টাকা পয়সা দিয়ে দিয়েছিল দুই ছেলের জন্য, দুই ছেলের জিনিসপত্র কেনার জন্য। আর মা বললাম না যে জামা কাপড় এখন ঠিকঠাক কিনতে পারে না, ছোট বড় মাপ ঠিক বুঝতে পারে না। আর মা আমার শাড়িটা কিনে রেখেছে, বলেছে তুই বাড়িতে আসলে পছন্দ করে নিবি। মা অনেক কটা শাড়ি কিনেছে, মার জন্য কিনেছে, আমার জন্য কিনেছে, বোনের জন্য। তা বলেছে তুই পছন্দ করে নিবি। আমি বলছি ঠিক আছে মা, আমার অনেক শাড়ি আছে যেগুলো এখনো ভাঙাই হয়নি। আর রিজুর জন্য কি কিনেছি, কার জন্য কি কিনেছি তোমাদের দেখাচ্ছি, চলো। দেখাবার আগে, শাড়ি বা জিনিসপত্র দেখাবার আগে আর একবার চড়ক পুজোর জন্য আমার বন্ধুরা সবাই একসাথে বলো কিন্তু, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এটা মহাদেব শিব পার্বতীকে উদ্দেশ্য করে বললাম, তাই তো? তাহলে চলো কি কি জিনিস কিনেছি দেখাই তোমাদের। বাবু দাও তো ওই শাড়ি, দাও ওইগুলো, দাও জামা প্যান্টগুলো। পয়লা বৈশাখ মানে কিন্তু এমন কিছু কেনাকাটা না, পুজোর মার্কেটিং না। তবু যেহেতু বছরের প্রথম দিন, একটা বাঙালিয়ানা বজায় রাখার জন্য সামান্য কিছু করতে হয়। এগুলো মা বাবারা শিখিয়েছেন, আমাদের গুরুজনরা শিখেছেন, তাই জন্য আমি আমার ছেলেকে, মানে মা দিয়েছে টাকা পয়সা, তাই আমি কিনে দিয়েছি। এই দেখো বড় ছেলের জন্য এই গেঞ্জি। বড় ছেলে না, এমন দেখো শুধু ব্ল্যাক কালার পছন্দ করে, কালো কালার পছন্দ করে, সে কোনো কিছু পরবে না। ছেলে মানুষ এখন সব রকম জিনিস পরবে। দেখো কালারটা কি খারাপ হয়েছে বলো তো, তাই না? বা ছেলে মানুষ এখন যা পরবে তাই ভালো লাগবে, কিন্তু সে ব্ল্যাক ছাড়া পরে না। কেন এই কালারটা কিনলে? আমি বললাম তুই পর, তোর বন্ধুরা যদি খারাপ বলে তখন আমাকে বলিস। বলো তো কালারটা খারাপ হয়েছে কিনা, না ভালো হয়েছে আমাকে জানাবে। ভালোই হয়েছে। রিজু বলছে ভালো হয়েছে। আর রিজু ভালো হয়েছে বলছে কেন বলো তো, দাঁড়াও রিজুর জামাটা দেখাই, আমার বাবার জামা, ছোট বাবার জামা দেখাই। এই দেখো রিজুর জামা, দেখেছো? রিজুর এই সবুজ কালারের এই যে একটা জামা নিয়েছে, আর একটা রিজু নিয়েছে। সেদিনকে গেলাম না, দুটো জামা পছন্দ হয়ে গেল। এই দেখো এটা টুপি আছে। আমি বললাম গরমকালে টুপি কেন দাদা, হাত কাটা জামা আবার টুপি? ওনারা বলছে কি যে এটা স্টাইল, এটা স্টাইল। পাগলু, পাগলু জামা, পাগলু যে দেবের একটা বই আছে না পাগলু, সেই পাগলু স্টাইল। ঠিক আছে, যা যা করবে, যখন যেরকম স্টাইল উঠবে, বাচ্চা মানুষ সব করলেই ভালো লাগবে। আর 3 কালার শর্ট প্যান্ট নিয়েছে জানো আমার বড় ছেলে, প্যান্ট কিনেছে অনলাইনে। এই দেখো এই একটা কালার, দাও তাড়াতাড়ি বার করো বাবাই। এই দেখো তোমাদের প্যাকেট খুলছি না, এই একটা কালার, এই একটা কালার, এরকম শর্ট প্যান্ট নিয়েছে। আমার শাড়িগুলো দেখায়, আমার বন্ধুরা অপেক্ষা করে বসে আছে, তাই না, যে কি শাড়ি কিনলো, তাই তো? বউ মানুষদের আগে শাড়িগুলো দেখতে ইচ্ছা করে, সেরকম শাড়ি না গো। এই দেখো সুতির ছাপা শাড়ি নিয়েছি, এই একটা শাড়ি নিয়েছি। আর নিয়েছি বলতে এটা আমার ছিল, স্টকে ছিল, এটাও মা দিয়েছে অনেকদিন আগে, এটাও ছিল, ভাঙা হয়নি, কোথাও যায় না সেইভাবে, ভাঙাও হয় না। এই একটা, এই দুটো শাড়ি। আর মা বলেছে বাড়িতে আসলে পরে আবার দেবে। ওই দুটো তো পয়লা বৈশাখের জন্য রেখে দেখি, আজকে যদি বিকালে যাই একটা ভাবছি পরে মানে ভাঙবো, কোথাও তো যাই না। আর যদি এভাবে না ভাঙি আমার ভাঙাই হবে না, সব আলমারি বন্দি হয়ে সিন্ধুকেই পড়ে থাকবে, বুঝতে পারলে? বিকেলবেলায় দেখি আকাশটা কি থাকে, ভগবানকে ডাকছি ভগবান যেন একটু যেতে পারি, একটু ঘুরে আসতে পারি, তাহলে পরে হ্যাঁ ও কিচ্ছু হবে না, দাদা তো করবেই। রেখে দাও, গুছিয়ে রাখতে হবে। তাহলে চলো বিকেলে তোমাদের সাথে দেখা করছি, আবার দেখা করছি, ঠিক আছে? টাটা এখনকার মতো। তোমাদের বলা হয়নি, এটা মলমল শাড়ি। এই শাড়িগুলো পরতে আমার খুব ভালো লাগে, মলমল শাড়ি, কলমকারি শাড়ি, এগুলো পরতে আমার খুব ভালো লাগে গরমকালে, বললাম না। আর এই দেখো এই বাস্কেটটা সেদিন কিনেছিলাম, ওই যে মলে গিয়েছিলাম, জানি না কেন কিনেছি, দেখে পছন্দ হয়ে গেল কিনে নিলাম, কি করবো জানি না, রেখে দিয়েছি। আর এই যে এই ঘোড়াটা কিনেছিলাম, এই কলসিটা, ছোট্টখাট্ট কলসিটা, আমার অনেক দিনের শখ, এই কলসিটা কিনেছি। তবে পুজোর কাজে অবশ্যই লাগবে, তাই না? এগুলো পুজোর কাজে আমার লেগে যাবে। সংসার করতে গেলে কত কিছু কখন লাগে বলা যায়, আজকে কি, আজকে হয়তো লাগছে না, কালকে আবার লাগবে, কেনা তো থাকলেও। চলো এই ছোট্ট, এই দেখো এটা ছাতিম গাছ, দেখেছো ছাতিম গাছের পাতা, এই দেখো রবীন্দ্রনাথের সেই বিখ্যাত ছাতিম তলা, তাই তো? এটা শান্তিনিকেতনে আমি এই গাছটা দেখেছিলাম, এই ছাতিম গাছ।
রাস্তায় যেতে যেতে একটা ছাতিম গাছ চোখে পড়লো। চলো ছোট্ট পলাশ ফুল গাছ। আর এই দেখো ইটভাটা, এই ইটভাটাটা এখন ভগ্ন প্রায়, মৃত প্রায়, এটা এখন আর কাজ হয় না। ছাতিম গাছ দেখছো ছোট ছোট, ওই যে এখানে এখানে এই যে এগুলো সব ছাতিম গাছ তারা লাগিয়েছে। রাস্তা জুড়ে শুধু ছাতিম গাছ। এই দেখো ইটভাটাটা কি সুন্দর লাগছে। চলো শিরিষ ফুল আনতে বললাম রিজুর বাবাকে। রিজু দেখো আবার পড়ে যাবে না, আসতে সাবধানে। শিরিষ গাছের ফুল কাঠ হয়, এই যে শিরিষ ফুল, এই দেখো। কি সুন্দর, আমি কোনোদিনও দেখিনি। এতে সুড়সুড়ি খাওয়া আমি কোনোদিনও দেখিনি, কি মজা। নাকে দিলে হাঁচি আসে যায়, নাকে দিলে হাঁচি চলে নাও। সুন্দর কি মজা, দাও আমার হাতে দাও, কি মজা। ফুল এই যে আমার হাতে, এই যে একটা, এই দেখো পলাশ ফুল আমার হাতে। এই সময় পলাশ ফুল ওই যে উপরে যায়, ও পলাশ ও শিমুল। দেখা যাচ্ছে না কোনো, দাদা কুড়াচ্ছে, বড় ছেলে কুড়াচ্ছে পলাশ ফুল, কুড়াচ্ছে পলাশ ফুল। খুবই লাগে দেখতে, গাছে যখন ফুটে থাকে রাঙা হয়ে থাকে। একটা বড় পুকুর, যেতে যেতে দেখছি, চলো যেতে যেতে, অনেক বড় পুকুর, অনেক বড়। মাঠে এবার প্রবেশ করছে, ওই যে মাঠ। হর হর মহাদেব। গাছ, এটা দিয়েই পুজো হবে, তোর দেখছো? মাঠের মধ্যে যারা গাড়ি নিয়ে প্রবেশ করেছে তাদের আমাদের জনতা করছে, সমস্ত মা-বোনেরা কোনো সন্তানই কোনো ধরে নিয়ে সাহায্য করবেন। আমাদের জনতা করছে, মা-বোনেরা সন্তানই কোনো ধরে নিয়ে সহযোগিতা করবেন। যারা যারা চালকে বাচ্চা ঘোরানোর মানত করেছে তারা গ্যাসের সাথে নিয়ে শিশুর কাছে নাম লিখিয়ে যাবেন, কুকুরটা নিয়ে যাবেন। যারা যারা চালককে বাচ্চা ঘোরাবে তারা এইভাবে অনুষ্ঠান চলবে। সকলের উপর সবার সামনে নিয়ে উঠছে, আসছে আর উঠছে। এরপরে উনি মুসলমান আকর্ষণীয় থেকে ছাড়ো। এই মুহূর্তে মালা তৈরি, সন্ন্যাসী তৈরি, বাবা ভোলানাথের পুজোয় মালা তৈরি, সন্ন্যাসী তৈরি। পশ্চিম দিয়ে জলকে ঘোরানো হবে, হচ্ছে হবে। সকলের সামনে উঠছে, আপনারা দেখুন প্রতি বছরের ন্যায় এবছর সকলের সহযোগিতায় দোল অনুষ্ঠান চলেছে।
বাড়ি আসলাম। এ দেখো আমরা বাড়িতে চলে এসেছি হাঁপিয়ে টাপিয়ে, চরম গরম লেগে গেছে। আর তোমরা তো মেলাটা দেখলেই কিরকম ধরনের এনজয় করলে বলবে। আমরা আর রিজু খুব এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম যে কি হয় এত কষ্ট দ্বারা হচ্ছে, মানে দেখতে পাচ্ছিলাম না। আর বড় ছেলে ক্যামেরা করছিল। আর রাত্রে আজকে আর কিছু রান্না করবো না, বুঝতে পেরেছো? রাস্তা থেকে রুটি তরকারি কিনে এনেছি, ও ঠাকুমা দাদুকেও দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নেবে। আর আমাদেরটাও নিয়ে এসেছি। আর একটু হাওয়া খেয়ে নিই, তারপরে যাবো ফ্রেশ বিশাল হতে। গরম। রিজু ফ্রেশ হবে, আমরা সবাই ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করে আজকের মতো শেষ, ঘুমিয়ে পড়বো, শুলে ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরের যত্ন অবশ্যই নেবে। আর একটা কি করতে হবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করতে হবে। তোমরা আমাদের পাশে এইভাবে সবসময় থাকবে। তাহলে টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। গুড নাইট। গুড নাইট, টাটা।